আপনাদের মাধ্যমে আমার 56 নম্বর ওয়ার্ডের বাসীকে এবং যারা আমার এই বক্তব্য শুনবে যুক্তিকতা তাদের মাঝে দেওয়ার জন্য আপনাদের যে প্রচেষ্টা এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাই। সর্বপ্রথম মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এবং যারা এই 56 নম্বর ওয়ার্ডবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে এবং তার আগে আমি আরও কৃতজ্ঞতা জানাই আমার ঢাকা 2 আসনের মাননীয় সংসদ সদস্য মাননীয় খাদ্যমন্ত্রী, যিনি আমাকে এই ওয়ার্ড থেকে আওয়ামী লীগের মতো একটি বৃহৎ রাজনৈতিক দল থেকে নমিনেশন দিয়েছেন এবং দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য তার কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং বাংলাদেশে আওয়ামী লীগ ঢাকা মহানগর আওয়ামী লীগ সম্মানীয় চেতনা আওয়ামী লীগের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে চেতনাবোধের কথা বললেন, মূল্যবোধের কথা বললেন এবং যে লক্ষ্যের কথা বললেন, আমি ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি একটা লক্ষ্যকে সামনে রেখে এবং একটা জিনিস বুঝেছি যে একজন মানুষ যদি সমাজের জন্য কিছু করতে চায়, মানুষের জন্য যদি কিছু করতে চায়, তাহলে তার সবচেয়ে বড় মাধ্যম হলো রাজনীতি। সবচেয়ে বড় মাধ্যম হলো রাজনীতি। একজন লোক বা একজন কর্মী বা একজন নেতা সমাজের জন্য, মানুষের জন্য, দেশের জন্য সবচেয়ে বেশি কাজ করার সুযোগ পায় রাজনীতির মাধ্যমে। কারণ একজন মানুষ বা একজন নেতা, একজন কর্মী একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়ে আমি মনে করি যে সে যদি একটা ইউনিট পর্যায়ে হোক বা একটা ওয়ার্ড হোক, থানা হোক, যে লেভেলের কর্মী হোক না কেন, সে আমি মনে করি একটি রাজনৈতিক দলের বাংলাদেশের সর্বত্র যেখানে যেখানে সেই দলের সংগঠন আছে সেখানে তার সম্পৃক্ততা থেকে যায়। এই জন্য স্থানীয়ভাবে আপনার থানা পর্যায়ে, নগর পর্যায়ে বা জাতীয় পর্যায়ে মানুষের কল্যাণে কাজ করার জন্য, দেশের কল্যাণে কাজ করার জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হল একটি রাজনৈতিক দল। আর আমি মনে করি এই বাংলাদেশ পরাধীন ছিল। এই পরাধীন বাংলাদেশকে স্বাধীন করার জন্য এবং এই বাংলাদেশের যে নামকরণ হয়েছে এর পিছনে একজন মহান ব্যক্তির অনেক অবদান রয়েছে এবং একটি রাজনৈতিক দলের অবদান রয়েছে, যিনি জন্ম না হলে। আমি মনে করি যে এই বাংলাদেশ নামক রাজনৈতিক দলের, বাংলাদেশ নামক এই রাষ্ট্রের জন্ম হতো না যদি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম না হতো। সেই পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ 24 বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্বে যদি সেদিন পশ্চিমা বাহিনীর বিরুদ্ধে এই দেশমাতৃকার প্রয়োজনে অবদান না রাখত, ভোট ও ভাতের অধিকার নিশ্চিত না করত, সেই সংগ্রামের কারণে আজকে আমি মনে করি যে ধাপে ধাপে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, মানুষের ভোট ও ভাতের, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক মুক্তি, সর্বোপরি স্বাধীনতা, এগুলি কেবলমাত্র একজন রাজনৈতিক নেতা বঙ্গবন্ধু এবং দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই এটা সম্ভব হয়েছে। আর এই কারণে আমি মনে করি যেহেতু আমি একজন বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক, এদেশের মাটিতে আমি বড় হয়েছি, জন্মগ্রহণ করেছি, যেহেতু এদেশের জন্ম দিয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার দল, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ, এখন আমি সেই ঋণ শোধ করার জন্য যে আমি মুক্ত বাতাসে আমি নিঃশ্বাস নিতে পারছি, মুক্ত দেশে আমি বিচরণ করতে পারছি, আমি বাংলায় কথা বলতে পারতেছি, স্বাধীন আমি, যাদের জন্য আজকে আমি এত সুযোগ সুবিধা ভোগ করছি, সেই ঋণ শোধ করার জন্য সেই চেতনা থেকে আমি আজকে নেতা হিসেবে জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে রাজনীতি করি এবং দল হিসেবে যেহেতু একটি রাজনৈতিক দল আমি করব সিদ্ধান্ত নিয়েছি, এই দল হিসেবে আমি সেই স্বাধীনতা অর্জনকারী দল, মহান মুক্তিযুদ্ধে অবদানকারী দল যে বাংলাদেশ আওয়ামী লীগ আমি বেছে নিয়েছি যে আমি এই রাজনীতি অংশগ্রহণ করবো এবং এই দলের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শের বিরুদ্ধে ধারণ করে জনকে শেখ হাসিনার নেতৃত্বে আমি আমার এলাকায় কাজ করতে চাই, মানুষের জন্য, এলাকার জন্য, জনগণের জন্য। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন হচ্ছে যে তথ্য প্রযুক্তি খাতে আপনি যে
সরঞ্জাম প্রয়োজন সেগুলো সাপোর্ট কেমন পেয়েছেন বা তার ব্যবহার কতটুকু করতে পারছেন? ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্য। আসলে আজকে যদি 10 বছর পিছনের দিকে আমরা চলে যাই বা 15 বছর পিছনের দিকে চলে যাই দেশে একটা সময়, তখন বাংলাদেশের মানুষ আজকে যেভাবে প্রযুক্তি একটা জিনিস, প্রযুক্তি কি বুঝতে শিখেছে, হাতের নাগালে পেয়েছে, 10 থেকে 12 বছর আগে বাংলাদেশের মানুষ সেটা বুঝতো না যে প্রযুক্তিটা কি। আজকে বাংলাদেশের মানুষ অনেক আশাবাদী এবং প্রযুক্তির দিক থেকে, টেকনোলজির দিক থেকে অনেক দূরে এগিয়ে গেছে। আজ থেকে 12 বছর আগেও একটা মোবাইল সেটের দাম ছিল 1 লক্ষ টাকা। 1 মিনিট কথা বলে 10-12 টাকা লাগতো। কিন্তু এখন দেখেন আজকে এই মোবাইলের কারণে আজকে বাংলাদেশ কত দূরে আগে। তারপরে আপনি বর্তমানে ইন্টারনেটের কথা বলবেন, ফেসবুকের কথা বলবেন, এগুলো এখন বাংলাদেশের মানুষের কাছে তেমন একটা ইম্পর্টেন্ট বিষয় না। বাঙালি জাতি আজকে এইগুলিকে ছাড়িয়ে আরো উপরের দিকে আগে দিচ্ছে, যেগুলো কল্পনা করা যায় না। সেরকম কি করছে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বিজ্ঞানীরা বঙ্গবন্ধু স্যাটেলাইট নামে ভূ-উপগ্রহ এখন স্যাটেলাইট কেন্দ্র স্থাপনের জন্য কাজ করছে। যে জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দরিদ্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান সজীবনের জয় আইটি সেক্টরে বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিচ্ছে, আমরা 12 বছর আগে কোথায় ছিলাম, এখন কোন পর্যায়ে দাঁড়িয়েছি, একটি মাত্র কারণ আমি মনে করি যে জয়ের কারণেই আজকে বাংলাদেশ আইটি সেক্টরে এতদূর এগিয়ে গেছে। এই সাবকন্টিনেন্ট উপমহাদেশে আপনি ভারত বলেন, পাকিস্তান বলেন, নেপাল, ভুটান বলেন, তাদের ক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা বহু দূরে এগিয়ে গেছি এবং ধীরে ধীরে আমরা এখানে স্টপ না, আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং যাবো। আজকে যে আপনার মানুষ এখন আর ব্যাংকে টাকা রাখার জন্য কোথাও যেতে হয় না, রিস্ক মুক্ত থাকে, বিদেশ থেকে লেনদেন হয় বিকাশের মাধ্যমে। এই যে আপনার বৈদ্যুতিক বিল, আপনার লেখাপড়া বিস্তারে, কম্পিউটার, আরো বিশদ যে বাংলাদেশের মানুষরা ঘরে বসে সবকিছু করতে পারতেছে, এটা এখন একটা বলার বিষয় না যে বাংলাদেশ এই টেকনোলজি যুগে বর্তমানে প্রযুক্তির সাথে এত জায়গায় গেছে। আমি মনে করি যে বর্তমান সরকার যদি এই চলমান মেয়াদ শেষ করতে পারে, ইনশাআল্লাহ প্রযুক্তিতে বাংলাদেশ অনেক দূরে গিয়ে আপনার ওয়ার্ডকে কেন্দ্র করে আপনার কি পরিকল্পনা রয়েছে প্রযুক্তি বিস্তারের ক্ষেত্রে? আপনি যদি স্পেসিফিক্যালি আমার ওয়ার্ডের কথা বলেন, তাহলে আমি আমার ওয়ার্ডের সম্বন্ধে একটু সময় নিয়ে পিছনে দিয়ে কথা বলতে চাই। আমার মাননীয় মন্ত্রী, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম প্রায় একটি কথা বলেন বক্তব্যের মাধ্যমে যে আপনি যদি কামরাঙ্গীরচরের পরিবেশ আর গুলশান মোহনের পরিবেশ একসাথে দেখেন হবে না, তাহলে এক হবে না। আমি সেই সূত্র থেকে তার এই বক্তব্যের ধারাবাহিকতা বলতে চাই। আমার এই সুলতানগঞ্জ কামরাঙ্গীরচর পূর্বে আপনার সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত ছিল, এটা একটা ইউনিয়ন পরিষদ শাসিত এলাকা ছিল। আপনি একটা জিনিস জেনে আশ্চর্য হবেন যে আমরা জানি যে ঢাকা বাংলাদেশের রাজধানী, কিন্তু আপনার বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার আবার রাজধানী আছে, যেমন সচিবালয় এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, প্রাণকেন্দ্র আপনার চকবাজার, নবাবপুর, আপনার এলিফ্যান্ট রোড, ঠিক আছে। এই যে সমস্ত এলাকাগুলোর নাম বললাম, বাংলাদেশের মধ্যে এগুলো ব্যবসা করেন বিভিন্ন কারণে এগুলো গুরুত্বপূর্ণ এলাকা। এখানে সরকারি অফিস বলেন, সবকিছু এই এতটুকু জায়গার মধ্যে সবচেয়ে বেশি সীমাবদ্ধ পিলখানা বলেন। আমরা দেখেন, আপনি যদি মনে করেন যে উত্তরা থাকেন, উত্তর ঢাকার মধ্যে, যাত্রাবাড়ি ঢাকার মধ্যে, মিরপুর ঢাকার মধ্যে, আবার আমরা যে লালবাগ কামরাঙ্গীরচর ঢাকার মধ্যে। আপনি যদি উত্তরা থেকে সচিবালয় আসতে যান, মিনিমাম 2 থেকে 3 ঘন্টা হাতে সময় আসছে। যাত্রাবাড়ি থেকে আসলে 1.5 থেকে 2 ঘন্টা সময় আসছে। মিরপুর থেকে আসলে সেম। এটা আপনার কামরাঙ্গীরচর থেকে যদি সচিবালয় যেতে চান, ঢাকা মেডিকেলে যেতে চান, আপনি এখান থেকে হাইটাইগুলো 20 মিনিট, রিক্সাগুলো 20 মিনিট, মোটরসাইকেলগুলো 20 মিনিট। ভৌগোলিক কারণ দিক থেকে অবস্থার মধ্যে দিক থেকে যে আমরা রাজধানীর এত কাছে, তারপরে দেখবেন উন্নয়নের দিক দিয়ে একদম চাপতে বেশি পিছায়।
অবস্থানগত দিক দিয়ে আমরা যেভাবে কাজকে টাকা, উন্নয়নের দিক দিয়ে অর্থনৈতিক। এর কারণ হলো যে আমি কারণ হলো যে এই কামরাঙ্গীরচর রুটে যারা দীর্ঘদিন এলাকা থেকে ইউনিয়ন পরিষদের মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন নির্বাচিত হয়েছে, তারা তাদের পক্ষ থেকে এই কামরাঙ্গীরচরকে আগায় নেওয়ার জন্য অনেকভাবে চেষ্টা করছে। আর যাদের অবস্থানের চেষ্টা করার কারণে আমি ব্যক্তিগতভাবে এই এলাকার সন্তান সবার কাছে আমি তার উন্নয়নের কারণে যাদের অবদান আছে তাদেরকে আমি শ্রদ্ধার চোখে দেখি এবং তাদের কৃতজ্ঞতা যতটুকু আমাদের এলাকায় এগিয়ে গেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তারপরেও আমি মনে করি যে ঢাকা শহরে একটা গুরুত্বপূর্ণ একটা এলাকা পিছিয়ে থাকার মধ্যে কারণ হলো যে আপনার পরিকল্পনার একটা অভাব ছিল, উদ্যোগের অভাব ছিল, হয়তো সীমাবদ্ধতা ছিল, রাজনৈতিক কারণ থাকতে পারে। এই সব কিছু মিলমিল করা আমি দেখলাম যে এই সমস্ত বিষয়ের কারণে সমন্বিত উদ্যোগের কারণে কিছু ঢাকা শহরে এত কাছে আমরা, তারপরে উন্নয়ন হয়। আর একটা কারণ হলো যে অ্যাকচুয়ালি হয়তো অনেকে বুঝতে পারে না যে প্রশাসনিক মানে কামরাঙ্গীরচরকে ডেভেলপ করতে কি করা উচিত। 2008 সালের 29শে ডিসেম্বর নির্বাচন হওয়ার পর এই এলাকা থেকে যখন আমাদের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম নির্বাচিত হলেন, সর্বপ্রথম চিন্তা করলেন যে এই কামরাঙ্গীরচরকে যদি আমি উন্নয়ন করতে চাই, ডেভেলপ করতে চাই, তাহলে এর প্রশাসনিক কাঠামো পরিবর্তন করতে হবে। সেটা কি? সেটা হলো যে এই সুলতানগঞ্জ ইউনিয়নকে বিলুপ্ত করে সিটি কর্পোরেশন করতে হবে। কারণ আমরা দেখেছি এই স্বাধীনতার পর থেকে 40-45 বছর আপনার রাস্তার মধ্যে মাটি করছে, ওই রাস্তায় সিওয়ালের লাইন ছিল না, ড্রেনেজ ছিল না, আর খাল বিল নদী নালা ছিল। পরিকল্পনার অভাবে, উদ্যোগের অভাবে, কাঠামোগত অবকাঠামোগত কারণে, প্রশাসনের জটিলতার কারণে এখানে আপনার সিটি কর্পোরেশন যেভাবে স্টোরেজ ড্রেন স্থাপন করে আশা থাকে এই সমস্ত পরিকল্পিত কাজ এখানে আপনার ওই প্রশাসনিক কারণে হতে পারে। কারণ ইউনিয়ন পরিষদ এলাকা আপনার এরিয়ার মধ্যে উন্নয়ন হয় সিটি কর্পোরেশনের কর্পোরেশনের এখানে আপনার বড় বড় মোটা কাজ ওয়াসা আসে, বিভিন্নভাবে এখানে পরিকল্পিত উন্নয়ন হয়, নগরায়ণ যেটা হয়। তো মাননীয় কামরাঙ্গী শুধু এই জন্য আমাদের এলাকার সংসদ সদস্য, উনি শৈশবকাল থেকে কামরাঙ্গীর মানুষের সাথে বিভিন্নভাবে সম্পর্ক। আমি একজন পেশায় আইনজীবী, একজন রাজনীতিবিদ, আমি লালবাগ কামরাঙ্গীর পাশাপাশি একটা এলাকা, এই এলাকার সন্তান। 3টি কারণে কামরাঙ্গীর প্রতি তার সহানুভূতি, ভালোবাসা বলেন, দায়িত্ববোধ বলেন, পেশাগত কারণে, রাজনৈতিক কারণে, অবস্থানগত কারণে। তাই তিনি এই কামরাঙ্গীরচরকে তার নিজের এলাকা মনে করে সর্বপ্রথম যে উদ্যোগটা নিতেন সেটা হলো যে কামরাঙ্গীরচরকে ইউনিয়ন পরিষদ শাসন ব্যবস্থা বিলুপ্ত করে সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত করতে। আমি মনে করি যে কামরাঙ্গীরচরের মানুষ যদি হাজার হাজার বছর অ্যাডভোকেট কামরুল ইসলামের জন্য দোয়া করে তারপরে তার ঋণ শোধ হবে। কারণ আমরা যদি ইউনিয়ন পরিষদ থাকতাম 1000 বছরও এলাকার উন্নয়ন হতো। শুধু একটি মাত্র কারণ যে কামরুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম আমাদের এলাকাতে ইউনিয়ন পরিষদের সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত করছে। সিটি কর্পোরেশন উঠা মানে একটা ট্রেন, উন্নয়নের ট্রেনে আমাদের সঙ্গে উঠে গেছে। গভর্নমেন্ট থাকুক, দল থাকুক, প্রশাসক থাকুক, নির্বাচিত জনপ্রতিনিধি থাকুক, যাই থাকুক, দেশের মার্শাল থাকুক, কর্পোরেশন তো বন্ধ হবে না। একটি বছর নিজেরা কাজ করতেই থাকে। তো আমি যেটা বলতেছিলাম যে এই হলো আমাদের কামরাঙ্গীরচর ইতিহাস। যদি একদম মোহাম্মদ কামরুল ইসলাম এলাকা থেকে নির্বাচিত না হতো, আমার মনে হয় যে এই ফিউচারে এগুলা পাওয়া যেত।